যে স্বাধীনতার ৭৯তম বছর, অন্যরকম কি একটা ফিল করেন আপনি? অভিষেক ব্যানার্জিকে স্বাধীনতা দিবসের মর্ম বোঝাতে পারি বা মমতা ব্যানার্জিকে বোঝাতে পারি, তাহলে আমি মনে করবো দেশ স্বাধীন হয়েছে। হয় ওদের ব্যবহার করেছে ডিপ স্টেট, বাংলায় একটা আগুন জ্বালতে চেয়েছিল। যারা আছেন তাদের যদি নির্দিষ্ট রিজার্ভেশন না থাকে, তাহলে WBCS, IAS, IPS বা এই আপার ক্যাটাগরি সরকারি চাকরিতে কেন রিজার্ভেশন থাকবে? এই প্রশ্নকে আপনি নিজে কখনো তুলে? তুমি 3 মাস আগে পশ্চিমবঙ্গের মাটিতে ককরোচদের নাম শুনেছো? বাড়িতেই দেখা গেছে, ড্রেনে নর্দমায়। বাড়ি ছাড়া তুমি নাম শুনেছো ককরোচের? নাম শোনোনি। দীপেন্দ্রদা, স্বাধীনতার ৭৯তম বছরে এসে FCRA এই বিলটা কেন আনতে হচ্ছে? আপনি কি বামপন্থীদের এই আন্দোলনটাকে আজকে সমর্থন করেন? আরে ককরোচ পার্টি, তারা যদি ককরোচ বানানটা লিখে দিতে পারে ইংরেজিতে, যা বলবে তাই করবে। অজিত দোভালের ভূমিকা জাতীয় নিরাপত্তায় আজকের দিনে দাঁড়িয়ে কতটা গুরুত্বপূর্ণ? ভারতবর্ষের জন্য এই মুহূর্তে আছেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি এবং অজিত দোভাল স্যার। নমস্কার, আপনারা দেখছেন শিবম দাস পডকাস্ট। এই পডকাস্টে আমার সঙ্গে এমন এক অতিথি উপস্থিত হয়েছেন যার সঙ্গে বহু সাক্ষাৎকার হয়তো আপনারা আমার দেখেছেন, কিন্তু আজকের এপিসোডটি অন্য বাকি সব এপিসোড থেকে একটি ব্যতিক্রম। কেন ব্যতিক্রমী এপিসোড? কারণ স্বাধীনতা দিবসের ৭৯তম বর্ষে পদার্পণ করলাম আমরা, এবং আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে এমন একজন অতিথিকে পেয়েছি যিনি তার রক্ত দিয়ে দেশ সেবা করেছেন জীবনের শেষ মুহূর্ত অবধি। তিনি এখন বিধায়ক হয়েছেন বটে। NSG কমান্ডার দীপাঞ্জন চক্রবর্তী। প্রথমেই শিবম দাস পডকাস্টে স্বাগত। আপনার সঙ্গে বহু ইন্টারভিউ করেছি, বহু আড্ডা মেরেছি, কিন্তু স্বাধীনতা দিবস, এই স্বাধীনতা দিবসের আড্ডা, এটা নিঃসন্দেহে আপনার কাছে একটা অন্যরকম, যে স্বাধীনতার ৭৯তম বছর, অন্যরকম কি একটা ফিল করেন আপনি? মানে আপনি যেভাবে দেশকে সেবা করেছেন, আমরা তো ওই রকম ভাবে খুব কাছ থেকে দেশ সেবার সুযোগ পাইনি। দেখো শুভম, মানে আমি না একটু বোধহয় ডিফারেন্ট, আমি জানি না, ভালো খারাপের ব্যাপারটাতে আসছি না। অধিকাংশ মানুষ ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে আমরা ২৬ জানুয়ারি দেশপ্রেমী, ২৭শে জানুয়ারি নই, ২৫শে জানুয়ারি নই, ১৪ই আগস্ট, ১৬ই আগস্ট আমরা দেশপ্রেমী নই, ১৫ই আগস্টটা দেশপ্রেমী। পয়লা বৈশাখ বাঙালি, ২রা বৈশাখ নয়, ২৫শে বৈশাখ রবীন্দ্রনাথ, ২৬শে বৈশাখ ভুলে যাব। আমার জন্য এই ১৫ই আগস্ট আমার জন্য যে নিঃসন্দেহে একটা বিশেষ দিন, যেদিন আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু ১৫ই আগস্ট লোকে যে ওই দেশপ্রেমের বন্যা বইয়ে দেয়, আমি তার থেকে একটু ডিফারেন্ট। আমি ওরমভাবে করি না। যেমন আমার জীবনে মাদার্স ডে নেই, ফাদার্স ডে নেই, তো মা বাবা তো রোজ, প্রতি মুহূর্তে। ১৫ই আগস্ট বা স্বাধীনতা তো আমাদের প্রতি মুহূর্তে। স্বাধীনতার জন্য আমরা, দেশের জন্য, যদি দেশ মা বলো, তার জন্য সবকিছু। তাকে একদিন, মানে যেটা ওই আর্চিস পার্টিসে কার্ড বিক্রির জন্য মাদার্স ডে করে দিয়েছে, আমি তো মনে করি আমার মাদার্স ডে ১৫ই আগস্ট। কিন্তু তো ভারত মা তো আমার এক মা, তার জন্মদিন। কিন্তু তার মানে এই নয় যে পরের দিন থেকে বাকি ৩৬৪ দিন আমি স্বাধীন নই বা আমি দেশকে ভালোবাসি না। তো আমার জন্য আলাদা করে কোনো কিছু অনুভূতি না হয় না। একটু অবভিয়াসলি যখন জাতীয় সঙ্গীত গাই, ওটা গাইলে তো একটা সমস্যা হয় আমাদের, মানে ভেতরে একটা এই গলার ভেতর ব্যথা ব্যথা লাগে, এবং ওটাই আমার মনে হয় দেশপ্রেম। ওই গানটা গাইতে গিয়ে চোখ দিয়ে জল আসে। না না, ৭৯ বছরে, স্বাধীনতার ৭৯ বছরে দেশ কতটা এগোলো, একদম নিউট্রাল অ্যানালাইসিস করলে কি বলবেন? দেখুন, মানে এগুলো একদম অনেকটু আবার রাজনীতির কথা হয়ে যায়। দেশ কি সত্যি স্বাধীন হয়েছে? যে স্বাধীনতা এত রক্ত ঘাম দিয়ে এসেছিল, কিন্তু সে দেশটা তো একটা বিশাল সময়, তুমি ৭৯ বছরের মধ্যে প্রায় ৫০ বছরের বেশি সময় একটা পরিবারে কুক্ষিগত হয়েছিল। তারা তাদের মতো করে স্বাধীনতা দিবস মানিয়েছে, যেখানে ভারতবর্ষের মানুষকে বোঝানো হয়েছিল যে গান্ধী, নেহেরু, এই যে ফ্যামিলি, ওরাই দেশের স্বাধীনতা করেছেন। বাঘাযতীন, রাসবিহারী বোস, ক্ষুদিরাম বোস, মাস্টারদা, তাদের কোনো অবদান নেই। এই যে একটা ভুল ঐতিহাসিক বোঝা চাপিয়ে দিয়েছে ভারতবর্ষের মানুষ,
যে ভারতবর্ষের মানুষের স্বাধীনতাটা ছিল কোথায়। ভারতের স্বাধীনতা তৈরি হতো একসময় দিল্লির তিনমূর্তি ভবনে, ওখান থেকে সিদ্ধান্ত নেওয়া হতো ভারতবর্ষের মানুষের, একটা বড় সময়ে 10 জনপদ রোড। এটাকে আমি স্বাধীনতা বলি না। আজকে ভারতবর্ষে এটা তো ঘটনা, তুমি হাজার হাজার আমাদের ভারতবর্ষের শহীদ, তুমি যে কোনো বাঙালিকে ভারতবর্ষের বাসকে ছেড়ে দাও, স্বাধীনতা দিবসে তোমরা একটা কোশ্চেন করো, তোমরা যে কোনো বাঙালি তুমি অ্যাট র্যান্ডাম পিক করো, 15 জন বা 20 জন বাঙালি স্বাধীনতা সংগ্রামী আর 10 জন বাংলার বাইরে স্বাধীনতা সংগ্রামী, 30 জনের নাম বলতে তো পারবে না। তো আজকে বাঙালি গুটি কয়েক, মানে খুব বেশি হলে নেতাজি, বিনয় বাদল, দীনেশ, তাও আবার অফিসের জন্য বিবাদী বার হয়ে গেছে সেটা, ঋষি অরবিন্দ, এরকম 2-4 জন, বাঘা যতীন, রাসবিহারী বসে করে ছেড়ে দেবে 15, তারপরে 10টা 12টা, তার বেশি এগোতে পারবে না। কিন্তু স্বাধীনতা আমাদের ফিলিংটা কোথায় এসেছে? আমরা কি বুঝি যে স্বাধীনতার পরাধীনতার পার্থক্যটা কি? তাহলে যদি আমরা এই পার্থক্যটা যদি বুঝতে পারতাম, তাহলে বাংলার মানুষ বা ভারতের মানুষ তারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করত। এই যে অবিচার, অন্যায়, অত্যাচার, সবলের দুর্বলের উপর, এই যে প্রতারণা, এই যে রাজনৈতিক নেতারা কোটি কোটি টাকা কামিয়েছে, তাদের জন্য স্বাধীনতা দিবস নয়। আমি মনে করি, আমি যেদিন যদি অভিষেক ব্যানার্জিকে স্বাধীনতা দিবসের মর্ম বোঝাতে পারি বা মমতা ব্যানার্জিকে বোঝাতে পারি, তাহলে আমি মনে করবো দেশ স্বাধীন হয়েছে। কারণ এই অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, এরা পরাধীন ভারতের যে ব্রিটিশের অত্যাচার ছিল, তো সেই জিনিসটা তারা চালিয়েছে। তার থেকে আমি মনে করি বরং বাংলার জন্য 1947 সাল 15ই আগস্ট নয়, আমি মনে করি 2026-এর 4ঠা মে বাংলার স্বাধীনতা, যেদিন মানুষ বলছে হ্যাঁ আমরা মুখ খুলে কথা বলতে পারছি, ভয় পাচ্ছি না। তো স্বাধীনতা এগোয়নি তা নয়। 79 বছরে এই একটা শিশু 4 মাস পরে 3 মাস পরে হাটে দৌড়ায়, 79 বছরের বয়সে একটা দেশ তো দৌড়াবে। উন্নতি হয়েছে, এমন হয়নি, কিন্তু যেটা আমরা চেয়েছিলাম সেটা কি হয়েছে? সেটা তো হয়নি। নেহেরু স্বাধীন হওয়ার পরেই একটা বিখ্যাত ডায়লগ দিয়েছিল যে চোরাচালানকারীদের নিকটতম ল্যাম্পপোস্ট থেকে ঝোলাতে হবে। একটা ঝুলিয়েছেন, একটাও ঝোলাননি। তো সেই দেশকে কি বলবো? স্বাধীনতা নিয়ে আমার আবেগ আছে, কিন্তু আমি মানে বাঁধনহীন আবেগ নয়। রিজার্ভেশন, যেটা নিয়ে সাম্প্রতিক সময় অনেক বিতর্ক হয়েছে, যে এই যে কাস্ট সিস্টেম, জেনারেল, এসসি, এসটি, বিভিন্ন ক্ষেত্রে সরকারি বিভিন্ন পরীক্ষায় রিজার্ভেশন দেখা যায় স্বাধীনতার 79তম বছরে এসেও, এটা নিয়ে আপনার কি মত? তুমি গুগলি ফেলে দিলে ভাই। আমি তো মাত্র 10% রাজনীতিবিদ, 90% ফৌজি। ফৌজি হয়ে যদি আমার ভাষাটা, এই জন্যই আপনাকে এই প্রশ্নটা আমি করলাম। না তো গুগলি খেলবো কি খেলবো না, কারণ আমি তো 90% ফৌজি, 90% ফৌজি হিসেবে যদি বলি, রাইট, কিন্তু আমি আবার একটা রাজনৈতিক দলের সদস্য, রাজনৈতিক দলের বিধায়ক, আইনসভা সদস্য, তো সেই কথাগুলো আমার পক্ষে বলাটা খুব মুশকিল। মানুষ দীপাঞ্জন চক্রবর্তী কি বিশ্বাস করে আজকের দিনে দাঁড়িয়ে? মানুষ দীপাঞ্জন চক্রবর্তী কিন্তু যে কোনো রকম রিজার্ভেশনের বিরোধী। রাইট, বাসে ট্রেনেও যদি মহিলাদের জন্য আলাদা লাইন, মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা, কেন? আমি মহিলাদের আনডিউ অ্যাডভান্টেজ দেবো না, তারা আমার সহনাগরিক, তারা লড়াই করুন, তাদের লড়াইতে সঙ্গে থাকছি। একজন মহিলা যদি একটা সিটে বসতে চাইছে আনরিজার্ভ, এবং সেখানে পুরুষ যদি জবরদস্তি হয়, তাই পুরুষের কান ধরে উঠিয়ে দেবো। কিন্তু আমি মহিলা বলে আমি রিজার্ভেশনটা নেব, আবার আমি নারী স্বাধীনতার কথা বলবো, সেটা তো ঠিক নয়। লড়ুন না, এবং আমি তো বলছি না আনডিউ অ্যাডভান্টেজ নেবো না আনডিউ অ্যাডভান্টেজ দেবো, তারা সহনাগরিক, তাদের লড়াইতে সঙ্গে থাকবো। কিন্তু লড়াই আমি এটা বিশ্বাস করি, ধরো আমি বহু, কি বলবো, তুমি বিপদের মধ্যে ফেলে দিচ্ছ, আমি অনেক তো লোকজনকে চিনি। ধরো আমার ব্যাচ, আমি আমার ব্যাচের কথাই বলি, আমার ব্যাচে 2 জন ছিলেন যারা সংরক্ষণের সুবিধাটা পেতেন, এবং আমাদের ব্যাচের
তুমি বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স, আমি সারা জীবন আমরা জানি, আমি কোনো জাত ধর্ম কোনো কিছু কথা বলছি না, কিন্তু যে কারণেই হোক হয়তো তারা এটাই বুঝে গেছিল যে আমাদের সঙ্গে সংরক্ষণ আছে। ট্রেনিং এর সময় তারা কিন্তু কোনো সংরক্ষণ পায়নি, তো তাদের নাম ছিল একদম শেষের দিকে মেরিট লিস্টে। চাকরিতে দুজনেই কিন্তু, আমি অনেক আগে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছি, কিন্তু আমার বাকি ব্যাচমেন্টটা তখনও বলে। এবং মজার ব্যাপার, এই সংরক্ষণ দিয়ে আমি জানি না তাতে তাদের কি উন্নতি হয়েছে, কিন্তু এটা ঠিক জেনারেল লোকেদের চোখে কিন্তু তারা এখনো ডাউন করিয়ে রেখেছে। এটাও অন্যায়, কারণ আমাদের নিজেদেরই ব্যাচমেন্ট ধরো 30, 40, 50 জনের আমাদের গ্রুপ রয়েছে। যখনই ওই দুজনে, তারা দুজন ডিআইজি হয়ে রিটায়ার হয়েছে। রাইট। আমার বাকি ব্যাচের, এবং দে আর সাম গাইজ আর দেয়ার হু আর রিয়েলি ব্রিলিয়েন্ট, একাডেমি থেকে পুরো কেরিয়ার। তো তারা যখন বলে আরে ছোর ও ডিআইজি কেসে হামকো মালুম, এটা তো ওর যে কন্ট্রিবিউশন সেটা নষ্ট হয়ে যায়। রাইট। শিক্ষার ক্ষেত্রে দেওয়া হোক, কিন্তু চাকরির ক্ষেত্রে আমার মনে হয় না সেটা। রাইট। আমার পরের প্রশ্ন এটাই থাকতো, ধরুন আপনি সেনাবাহিনীতে দীর্ঘদিন কর্মরত ছিলেন, কাজ করেছেন, যদি আপনাদের মতো এই সকল প্রফেশনালে যারা আছেন তাদের যদি নির্দিষ্ট রিজার্ভেশন না থাকে, তাহলে WBCS, IAS, IPS বা এই আপার ক্যাটাগরি সরকারি চাকরিতে কেন রিজার্ভেশন থাকবে? এই প্রশ্নকে আপনি নিজে কখনো তুলেছেন? না, আমি তো সেটাই বলছি যে দেখো, আমি তো কখনোই বিশ্বাস করি না যে কেউ কাস্ট হিসাবে যদি আপার কাস্টে গেল। হ্যাঁ, যদি রিজার্ভেশন দিতে হয়, আমি জানি না আবার কোন রাজনৈতিক দল তার পেটেন্ট কপিরাইট চাইবে কিনা, কিন্তু আমার মনে হয় রিজার্ভেশন দিতে হলে অর্থনৈতিক সংরক্ষণ, রাইট, ইকোনমিক রিজার্ভেশন। ঠিক। আমারও তো 2 জেনারেশন আগে থেকে, কারণ স্বাধীনতা তো 79 বছর, এবার আমার 2 জেনারেশন আগে সংরক্ষণ পেয়ে তারা ভালো চাকরি করে যাচ্ছে, এবার আমার ছেলেও সংরক্ষণ পাচ্ছে। কেন? আমি যে আমার ব্যাচমেটের কথা বললাম, সে যোগ্য হোক না হোক, চলো ইউপিএসসি ক্লিয়ার করেছে, চাকরি করেছে 35 বছর, ফাইন, সে ডিআইজি হয়ে গেছে, রিটায়ার হলো। তার ছেলে বা মেয়ে কেন রিজার্ভেশন পাবে? তারা কোন খারাপ অবস্থায় রয়েছে? তো অনেক সাধারণ মানুষের থেকে ভালো অবস্থায় রয়েছে। এবং সেখানে একটা জায়গাতে গিয়ে কোয়ালিটি কম্প্রোমাইজ হয়, এটা কেউ অস্বীকার করবে না, কারণ সে যে বেসিকটা, সেখানে তো সে রিজার্ভেশন নিয়ে ঢুকে যাচ্ছে। একজন 80% নিয়ে ঢুকছে, আর একজন 50% বা 40%। তো মেরিটের যে ডিফারেন্সটা, চলো তাও আমরা মানলাম যে একটা জেনারেশনকে দেওয়া হোক, কিন্তু 79 বছর পরে এখনো কেন? রাইট। অর্থনৈতিক স্বাধীনতা দেওয়া হোক। কিন্তু বাংলা নয়, ভারতবর্ষের বিভিন্ন গ্রামাঞ্চলে এখনো দেখা যায় যে যারা একটু পিছিয়ে আছে, নিম্নবর্গীয় মানুষ, তাদের উপর উচ্চবর্গীয় মানুষরা অত্যাচার করে, 100 বার করে, এবং সেটা অত্যন্ত অন্যায়। এর জন্যই এখন রিজার্ভেশনটা বেঁচে আছে বলে অনেকে মনে করেন। আমার মনে হয় ওইটা না করে, তাদের রিজার্ভেশন না দিয়ে, যে উচ্চ বর্ণের লোকরা তারা যে অত্যাচার করে, অপমান করে, এগুলো তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হোক, যাতে তারা, কারণ তারা 79 বছর ধরে, স্বাধীন ভারতবর্ষে 79 বছর ধরে তাদের মধ্যেও কিন্তু একটা অসুয়া ভাব লেগেই থাকে। হ্যাঁ, ও তো রিজার্ভেশন, ও তো কোটা, সেটাও অন্যায়। রাইট। কিন্তু এটাও বলো না, যদি সংরক্ষণ এতই জরুরি হতো, তাহলে আজও বিহারে বা দক্ষিণ ভারতে বা উত্তর ভারতে বা যে কোনো জায়গায় আজও এই জাতপাতের লড়াইটা কেন চলছে? এবং এটা কেউ স্বীকার করুক না করুক, জাতপাতের লড়াইটা এখন আরো তীব্র হয়েছে। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বিহারে, উত্তরপ্রদেশে রাজনীতির একটা বিরাট ব্যাপার, সব জায়গাতে রয়েছে। তাহলে 79 বছর ধরে সংরক্ষণ দিয়ে এখন কোথায় লাভটা হলো? এখনো তো সেই উঁচু জাত নিচু জাতের উপর অন্যায় করছে, অবিচার করছে, কারণ তাদের বিরুদ্ধে বিচারটা হচ্ছে না ঠিকভাবে। তো আমার মনে হয় এটাকে নিয়ে, আর আমি দেখো, আমি তো আর সমাজবিদ্যার এক্সপার্ট নই, তাদের এটা নিয়ে কথাবার্তা বলা উচিত, তাদের ভাবনা করা উচিত। দাদা, বামপন্থীরা এখনো বলে রিজার্ভেশনের দরকার আছে। বেসিক্যালি বিজেপি শাসিত বহু রাজ্যে নাকি এখনো এই ব্রাহ্মণ্যবাদ এই টপিকটা থেকে গেছে। আপনি তো দেশের বিভিন্ন জায়গায় ঘুরেছেন, আপনি কি বামপন্থীদের এই আন্দোলনটাকে আজকে সমর্থন করেন? তাহলে আমাকে যেটা বললে সারা দেশ ঘোরার যে অভিজ্ঞতা, তাহলে তো আমি দেশ ঘুরে তো আমি বামপন্থীদেরই খুঁজে পাই না। আগে তো ওদের খুঁজি, এখন কেউ যদি বলে টেরোডাক্টিল, বামপন্থীরা তো বিলুপ্ত প্রায়, তা কাদের? আমি তখন তাহলে এই ব্যাপারে জানতে গেলে আমার আলিমুদ্দিন সিটিকে খোঁজ নিতে হয়,
সারা ভারতবর্ষে কোথাও তো ওরা নেই। আমার মনে হয় যেটা আমি দাবি করব ভারত সরকারের কাছে বা যারা যে জায়গায় রয়েছেন, যেটা ডিসিশন নেওয়ার, বামপন্থীদের সংরক্ষণ দিন। তুমি ভাবতে পারো একটা বিধানসভায় আমরা খুঁজে পাই যে হ্যাঁ বামপন্থা মানে সিপিএম এর একজন এসেছেন, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে কি কেন? তারা বিলুপ্ত প্রায় কেন হয়ে গেল? তারা যদি এতই সংরক্ষণের এতই সমাজের জন্য করলো, তারা বিলুপ্ত হলো কেন? আমার মনে হয় বামপন্থীদের সংরক্ষণ দেওয়া উচিত। ওদের সংরক্ষণ দিয়ে ওদের একটা কোটা করে দেওয়া উচিত, সিপিএম কোটা বা বামপন্থী কোটা 10%। আসুন না 25 জন বামপন্থী থাকুক বিধানসভায়। আমি জানি না আমি জীবদ্দশায় দেখে যেতে পারবো না। এই যে রিজার্ভেশনের দাবিটা তারা তোলেন, এটা কি সম্পূর্ণভাবে আপনি সহমত জানান? ভোট ব্যাংক রাজনীতি, ভোট ব্যাংক। আমি দেখো, আমি সংরক্ষণ, আমি বলছি সংরক্ষণ তো বারবার বলছি, অর্থনৈতিক সংরক্ষণ দেওয়া হোক। অর্থনৈতিক সংরক্ষণ, এত যদি সংরক্ষণ দিলেন, ৭৯ বছরে আপনার রেজাল্টটা কি হলো? আপনি সমাজ ব্যবস্থাটাকে তো বদলাতেই পারলেন না। এখনো উত্তর ভারতে হোক, দক্ষিণ ভারতে হোক, পশ্চিমবঙ্গের তুলনামূলকভাবে অনেকটা কম। এবং কেন কম, এটা কি এই বামপন্থীরা কখনো ভেবে দেখেছেন? কারণ পশ্চিমবঙ্গের মাটিতে তো এই লোকগুলো জন্মেছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে রাজা রামমোহন, এটা জন্মেছেন যারা অ্যাকচুয়াল সমাজ সংস্কারক। তারা নির্বাচনের জন্য আসেননি। তারা যে মাটিটা তৈরি করেছেন, সেই মাটিটাতে 250, 200, 300 বছর পরেও কিন্তু জাতপাতের লড়াইটা অনেক কম। তো সেটাকে কেন ইমপ্লিমেন্ট করতে পারছেন না ওরা আগে? রাইট দাদা, সাম্প্রতিক সময় আমরা একটা আন্দোলন দেখলাম, ককরোচ জনতা পার্টির আন্দোলন। দেশের বিভিন্ন ছাত্র সমাজ দিল্লিতে যন্ত্র মন্ত্র থেকে আন্দোলন করলো, বিক্ষোভ প্রদর্শন করলো। বিভিন্ন ক্ষেত্রে শোনা গেল এর পিছনে একটা বিদেশি ফান্ডিং আছে, ডিপ স্টেটের চক্রান্ত, অনেকে অনেক রকমভাবে বলার চেষ্টা করলেন। আপনার এই পার্টিকুলারলি আন্দোলন নিয়ে কি মত? দেখো, এই পার্টিকুলার ব্যাপারটা হচ্ছে যে এটা আমি মনে করি অনেকগুলো লেয়ার আছে, এটা কিন্তু সিঙ্গেল লেয়ার নয়। এটা আমি মনে করছি শুধু নয়, ভারতবর্ষের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট বা স্বরাষ্ট্র মন্ত্রকের বিভিন্ন দপ্তর, তারাও কিন্তু এটা মনে করছেন যে এই ককরোচদের যে আন্দোলনটা দেখলে এটা একটা মাল্টি লেয়ার, এটা একটা সিঙ্গেল লেয়ার নয়। কারণ ভারতবর্ষ এখন যেভাবে এগিয়ে চলেছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, এটা আমেরিকার জন্য একটা বিরাট দুশ্চিন্তার বিষয়। তো চীন নিজেদের স্বার্থসিদ্ধির ব্যাপারটা আছে, রাশিয়াও তাই। কিন্তু রাশিয়া, চীন, ভারত যদি তিনটে এক হয়ে যায়, তাহলে আমেরিকাকে আর খুঁজে পাওয়া যাবে না। দ্বিতীয়ত, আমেরিকা একটা জিনিস জানে যে আমি চাই কিছুই করিনি, আমি চীনের বাজারে ঢুকতে পারবো না। চীন অন্যের বাজারে ঢোকে, ভারত অন্যের বাজারেও ঢোকে এবং ভারতের বাজারেও অন্য রাষ্ট্র ঢোকে। এবং এটাকে আমাদের বন্ধ করতে হবে। এটাকে বন্ধ করতে গেলে যে কোনো জায়গায়, যে কোনো জিনিসে সব থেকে বড় যেটা, সেটা একটা সরকারের স্টেবিলিটি। যদি পলিটিক্যালি স্টেবলড হয়, তাহলে অর্থনৈতিকভাবে স্টেবলড হয়। এবং পলিটিক্যাল স্টেবিলাইজেশন যদি নষ্ট করতে হয়, তোমাকে কন্টিনিউয়াস কিছু না কিছু মুভমেন্ট, কিছু না কিছু করে যেতে হবে। সেটা বিচ্ছিন্নতাবাদী মুভমেন্ট হোক, সেটা ছাত্র আন্দোলন হোক। তার ছাত্রদের একটা ব্যাপার হচ্ছে যে টু সাম এক্সটেন্ট এটা কারেক্ট অলসো, ছাত্রদের মধ্যে এখনো একটা নিষ্পাপ ব্যাপার আছে, অনেকটা নষ্ট হলেও আছে এবার, এবং তারা আবেগপ্রবণ, এটাকে ব্যবহার করে। এবং এই দেখো, ডিপ স্টেট ব্যবহার করেছে বাংলাদেশে, দেখেছো কিরকমভাবে হয়েছে। প্রথমে ওই সংরক্ষণ বিরোধী আন্দোলন, তারপর একে হটাও, শেখ হাসিনা হটাও, তারপর ওটা চেঞ্জ হয়ে গেল যে পুরো সিস্টেমটাকেই বদলে দাও, সিস্টেমটা গণতান্ত্রিক থাকবে না, সিস্টেমটা শরিয়ত কারণ চালু করো। এবং শরিয়ত চালু করলে কি হয়, তোমার রেসিস্টেন্স বলে শরিয়তে কিছু থাকে না। তাহলে ডিপ স্টেটের পক্ষে খুব সহজ হবে যে আমেরিকা কন্ট্রাক্ট দিয়ে দিল ডিপ স্টেটকে, ভাই বাংলাদেশে আমার সেন্ট পার্টি চাই। এবার সেন্ট মার্টিন আনতে গেলে বাংলাদেশে যেন কোনো বিরোধিতা না হয়, বিরোধিতা আনতে গেলে যেটা বন্ধ করতে হয়, তাহলে গণতান্ত্রিক কাঠামোটাকে ধ্বংস করে দিতে হবে। তার জন্য শরিয়া, তুমি শরিয়া চালাও না। এদিকে আমেরিকা সারা বিশ্বে ইসলামিক ফান্ডামেন্টালিজমের বিরুদ্ধে কথা বলছে, আবার ওই আমেরিকার ডিপ স্টেটসের জর্জ সোরস হোক বা যেই হোক, তারা আবার টাকা দিয়ে বাংলাদেশে ইসলামিক ফান্ডামেন্টালিজমকে আনছে, কারণ তাদের সেন্ট মার্টিন চাই, ওটাই লক্ষ্য। বা আমরা এটা সেম জিনিস নেপালে দেখেছি, সেম জিনিস শ্রীলঙ্কায় দেখেছি, সেম জিনিস ভারতবর্ষে ওরা করতে চেয়েছিল ওই ককরোচ মুভমেন্টকে দিয়ে।
ওদের নাম্বারটা একটু ডায়াল করতে ভুল হয়ে গেছে। দিল্লিতে বসে রয়েছেন নরেন্দ্র মোদীজি, আর এখানে বসে রয়েছেন মাননীয় শুভেন্দু অধিকারী। তো এটা ওদের ভুল হয়ে গেছে, কারণ এই দুজনের কাছে যথোপযুক্ত পেস্টিসাইড ছিল, আছে। কিন্তু এই ককরোচদের টাকা কোথা থেকে আসে? তুমি তো এখানে এতদিন ধরে সাংবাদিকতা করছো, তুমি 3 মাস আগে পশ্চিমবঙ্গের মাটিতে ককরোচদের নাম শুনেছো? বাড়িতেই দেখা গেছে, ড্রেনে নর্দমায়, বাড়ি ছাড়া তুমি নাম শুনেছো ককরোচের? নাম শোনোনি। তারা কি করে এরকম অর্গানাইজ করলো? আমি আজকে একটা রাজনৈতিক দলে আছি বলে আমি জানি যে একটা সাধারণ 500 লোক 300 লোককে নিয়ে একটা মিছিল করতে গেলে তাতে কত পরিশ্রম লাগে, অর্গানাইজেশন স্কিল লাগে, তাতে টাকা লাগে কত, বিনা পয়সা হয় না। তোমার 500 লোক যদি হাঁটবে তো তাদের কিছু না হোক 4 ঘন্টা তারা হাঁটবে, 3 ঘন্টা আছে, 50 টাকা 30 টাকা 40 টাকা তোমাকে তাদের টিফিন প্যাকেট দিতে হবে। রাইট। টাকাগুলো কোথা থেকে আসছে? আমি তো সেদিন কলকাতায় ঘটনা হলো, সেদিন তো আমি নিজে ছিলাম। আমি তো ঘটনা চক্রে আমার রোটারি সদনে একটা প্রোগ্রাম যাওয়ার কথা ছিল, বিধানসভা থেকে বেরিয়ে আমি যখন এসপ্ল্যানেডে পৌঁছিয়েছি, পুলিশ আমার গাড়ি ঢুকিয়ে দিল ওই সিদ্ধা বিল্ডিং এ, যেখানে এই সময়ের অফিস, যে না ওখানে ততক্ষণ শুরু হয়ে গেছে, এবং বললো আপনার গাড়িতে এমএলএ টেমএলএ লেখা আছেন, এবারে নোন ফেস, এবং যাদের কাছেও আপনি পরিচিত, যারা এই বিক্ষোভটা করছে, আপনার গাড়ি পেলে আপনার গাড়িতে আগুন জ্বালাবে, কারণ দে নিড সামথিং কে পুলিশ একটা ওভার রিয়াক্ট করুক। বিজেপি বিধায়ককে যখন মারবে বা তার গাড়ি আগুন জ্বালাবে, ভাঙবে, পুলিশ রিয়াক্ট করবেই করবে। বাস সেখানে যদি একটা কোনো ক্রমে ভাগ্য বলে ওদের একটা লাশ পেয়ে যায়, পুলিশ যদি 4 রাউন্ড গুলি ছুড়ে দেয়, তো হলো ওটা নিয়ে পুরো বাংলায় আগুন জ্বালাবে। তৃণমূল বসেই আছে, বামপন্থীরা বসেই আছে। আমার গাড়িটা ঢুকিয়ে দেওয়া হয় গেটের ভেতরে, আমি ওখানে দাঁড়িয়েছিলাম, ওখানে এই সময়ের অফিস, তো আমার 2-1 বন্ধু বান্ধব সাংবাদিক তারাও নিচে নেমে এসেছে। আমি গাড়ির ভেতর থেকে দেখছি রাস্তায় কি অবস্থা চলছে। তো একজন জার্নালিস্ট শিলাদিত্য, চেনো, ও গেল, বলে আমি একটু বাইরে গিয়ে দেখে আসি। ও গেল, ওর সঙ্গে ক্যামেরাম্যান একটু বাইট নেবে নিচ্ছে। ওটা শিলাদিত্য একজন জার্নালিস্ট, ওকে ঘিরে ধরে বেধড়ক মার শুরু করলো। কেন? তারপরে আমি কিছুক্ষণ পরে একটু যখন নর্মাল হলো হালকা, তা আমি বললাম যে আমি তো যাব, গাড়ি নিয়ে যাচ্ছি না। আমি বললাম আমি হেঁটে মেট্রো ধরে আমি যাব। আমি যাচ্ছি, ওখানে পুরো ভিড়, মেট্রোর নিচে স্টেশন ধরতেই ভিড়। আমি মানে এটা ভিডিওগুলো তো সব আছে লোকের কাছে, পুলিশের কাছে। আমি ওইটুকু জায়গাতে 80% খিদিরপুর রাজাবাজারের পাবলিক, তারা কোথা থেকে ইনভলভ হয়ে গেল স্টুডেন্টের? আরে ককরোচ পার্টি, তারা যদি ককরোচ বানানটা লিখে দিতে পারে ইংরেজিতে, যা বলবে তাই করবে। একটা ছেলে ওখানে বাংলা বলছে না, সব হিন্দিতে, এবং টিপিক্যাল তাদের ড্রেস। লেট মি বি ভেরি ফ্র্যাঙ্ক, ওই ছোট পায়জামা দেখলে আমরা বুঝি কোথাকার লোক। ওই পার্ক সার্কাস, খিদিরপুর, রাজাবাজার, আই ডোন্ট কেয়ার ওরা কোথা থেকে আসলো, ওদেরকে অর্গানাইজ করলো। ককরোচ পার্টির ঝান্ডার নিচে ওদের কাজ করতে কে দিল? এটা যদি বামপন্থী ছাত্র নেতা নেত্রীরা বুঝতে না পারে, হয় তারা মূর্খের স্বর্গে রয়েছে, নইলে তারাও ওই ডিপ স্টেটের পার্ট। হয় ওদের ব্যবহার করেছে ডিপ স্টেট, বাংলায় একটা আগুন জ্বালতে চেয়েছিল, অথবা ওরা নিজেরা কাঁধটা বাড়িয়ে দিয়েছে যে এসব বিক্রম আর বেতাল হয়ে যাও, বেতালকে কাঁধে নিয়ে ঘুরুক। এইসব করতে গেলে কিন্তু রাজনৈতিক দলগুলো নিজেদের কবর খুঁড়বে। দীপেন্দ্রদা, স্বাধীনতার ৭৯তম বছরে এসে এফসিআরএ এই বিলটা কেন আনতে হচ্ছে? দেখুন, এই যে এফসিআরএ নিয়ে কথা হচ্ছে এবং বিরোধীরাও লাফাচ্ছে, এফসিআরএ কে হাতিয়ার করেই লাফানো হচ্ছে। রাইট। কেন? অ্যামেন্ডমেন্টে যে 4-5টা জিনিস মেন রয়েছে, 2-3টে ছোটখাটো, মেন 4টে। 1 নম্বর বলা হয়েছে যে এনজিও এফসি ফরেন কন্ট্রিবিউশন চায়, তাদের অ্যাপ্রুভালটা দেবে কিন্তু হোম মিনিস্ট্রি। এটা তো অন্যায়ের কি হলো? এটা তো অন্যায়ের কিছু হয়। রাইট। আজকে তুমি যে কোনো জিনিস, তুমি যদি পাসপোর্ট, তুমি যদি বলো যে আমি ভারতবর্ষের স্বাধীন নাগরিক, আমি পাসপোর্ট বানাচ্ছি, তার জন্য আমার পুলিশ ভেরিফিকেশন কেন হবে?
কেন বিদেশ মন্ত্রক আমার পাসপোর্ট ইস্যু করবে? আমি নিজের পাসপোর্ট নিজেই সাইন করে বেরিয়ে যাবো, তো হয় না। রাইট। আজকে কারণ ভারতের রাষ্ট্রীয় সুরক্ষার দায়িত্ব তো স্বরাষ্ট্র মন্ত্রকের। স্বরাষ্ট্র মন্ত্রক তো বলবেই যে ভাই আমার এখানকার ভারতবর্ষের রেজিস্টার্ড কোন এনজিওতে কোথা থেকে টাকা আসছে সেই সোর্সটা তো আমার জানা দরকার, সেটা কিভাবে ব্যবহার হচ্ছে জানা দরকার। সেখানে যদি বলা হয় যে যারা ফরেন কন্ট্রিবিউশন নেবে তাদের রেজিস্ট্রেশন নিতে হবে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে, এক নম্বর। দ্বিতীয় যেটা বলেছে খুব হাস্যকর কিন্তু এবং খুব চিন্তার ব্যাপার, দ্বিতীয় যেটা বলা হয়েছে অ্যামেন্ডমেন্টে, যে যাদের ফরেন কন্ট্রিবিউশন আসবে তাদের ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে ভারতবর্ষের একটি মাত্র জায়গা, সেটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার দিল্লি মেন ব্রাঞ্চ। তাতে আপত্তি কি আছে? তোমাকে ভাই আমি টাকা দিচ্ছি, ভাই আমি বললাম কন্ডিশন যে তোমার ওই ব্রাঞ্চ থেকে খুলতে হবে, তোমার অসুবিধা কি আছে ওই ব্রাঞ্চে টাকা খুলতে? তৃতীয় বলা হচ্ছে যে এই ফরেন কন্ট্রিবিউশন, বিদেশি অনুদান, আপনি কি খরচা করছেন, কবে কোথায় খরচা করছেন, সেগুলো আপনাকে সমাজ মাধ্যমে দিতে হবে নিয়মিত। সমস্যা কোথায়? আজকে আমাদের খাবার আসলে আমরা খাবারটা পরে খাই, আগে সেটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করি, রাইট, জনগণকে জানাই কি আমি আজকে চিকেন গন্ধরাত খাচ্ছি, রাইট, তারপর গন্ধরাত খাচ্ছি। সেটা যদি করতে পারি, ইফ আই এম ট্রান্সপারেন্ট, আমি আমার নিজের বিধায়ক হিসাবে আমি বলছি আমার ব্যক্তিগত, আমি ডিক্লেয়ার করেছি আমি আমাদের 100 দিন হতে চললো, প্রথম 100 দিনে এবং তারপর প্রতি 6 মাসে আমি আমার বছরে হয় কিন্তু আমি প্রতি 6 মাসে আমার সম্পত্তি, আমার ইনকাম ট্যাক্স রিটার্ন আমি সমাজ মাধ্যমে দেবো। এই আমার ইনকাম, এই আমার প্রপার্টি। আচ্ছা, যদি আমি করতে পারি একটা এনজিওর কি অসুবিধা আছে? তুমি বাইরে থেকে $1 পাও আর $1,00,000 পাও, তুমি তো খরচা করবে। আর যদি খরচা করো তার সাথে সমাজ মাধ্যমে দিতে অসুবিধাটা কোথায়? সরকার তো বলছে, রাইট, সেটা একটা সমস্যা যে সমাজ মাধ্যমে দেব না। যে এনজিওতে ফরেন কন্ট্রিবিউশন আসছে তার কারা মেম্বার, তাদের কি ব্যাকগ্রাউন্ড, তাদের এগুলো দিতেই হয়, খুব স্বাভাবিক, সেটাতে আপত্তি। আরেকটা যেটা আপত্তি সেটা হচ্ছে বলা হয়েছে এই রেগুলেশন অ্যামেন্ডমেন্টে যে ধর্মীয় কাজে ব্যবহার করতে পারবেন না, ধর্মান্তরণ করা বন্ধ। রাইট, এগুলো তো সমস্যা কোথায় বলো? ছোট এনজিওরই বা কোথায় সমস্যা, বড় এনজিওরই বা কোথায় সমস্যা? রাইট। সো এগুলো নিয়ে করার হচ্ছে কারণ এই ঢাক ঢাক গুড়গুড় ব্যাপারটা থেকেছে। আজকে সমস্যা হচ্ছে যে বহু এনজিও আছে যাদের বহু কোটি ডলার আসে। আমাদের এখানে যে আমরা সোকল ডিপ স্টেটের লোকজনকে বলি, ডিপ স্টেটের আর সন্ত্রাসবাদীদের পার্থক্য কি জানো তো? সন্ত্রাসবাদী সে অ্যাকশন করছে, তার হাতে যখন তুমি AK-47 দেখছো বা যখন সে বম এক্সপ্লোশন করাচ্ছে, বিস্ফোরক ফাটাচ্ছে, তখন জানতে পারলে সে সন্ত্রাসবাদী। তাদের বিচার হয়, ফাঁসি হয়, যাবজ্জীবন কারাদণ্ড হয়। ডিপ স্টেটের লোকদের তারা বড় বড় অ্যাওয়ার্ড পায়, কারণ তাদের একটা অন্য মুখ রয়েছে। সে হতে পারে বিরাট বড় ইকোনমিস্ট, হতে পারে বিরাট বড় সিনেমা ডাইরেক্টর, সংলাপ লেখক, গায়ক, নায়ক, কিছুই হতে পারে। সে তাকে এমন একটা হতে হবে যাতে তাকে আর একটা ক্লিন ইমেজ রয়েছে, সে নিজের সাবজেক্টে সমাজে অত্যন্ত সুপ্রতিষ্ঠিত এবং সে সরাসরি কোনো কাজ করবে না, সে সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে থাকবে না। তুমি একটু যদি চোখ বন্ধ করে 2 মিনিট ভাবো, একটা খুব বিখ্যাত কবিতা রয়েছে, আজব দেশের আজব কথা বলবো কি ভাই আর, চোখ খুললে যায় না দেখা, মুদলে পরিষ্কার। আমাকে বলতে হবে না যে তোমার বাংলাতে বা ভারতবর্ষের পটভূমিকায় কোন কোন বিদ্বজ্জন, কারা ডিপ স্টেট, কোন আর্টিস্ট, কি বৃত্তান্ত। তুমি চোখ বন্ধ করে 2 মিনিট তুমি নামগুলো মনে করো, তারপর তুমি 10টা লোকের নাম লিখে ফেলবে, বিকজ ইউ নো কারা। এদের সমস্যা হচ্ছে। রাইট।
এরা ভারতবর্ষের ডিস্ট্রিক্টের কাজ কি? তো সমাজে সুপ্রতিষ্ঠিত হয়ে আমার ওই সেই প্রতিষ্ঠাটা, যেটা আমাদের একটা এস্টাবলিশমেন্ট হয়ে গেছে, সেই প্রতিষ্ঠার সুযোগ নিয়ে মানুষকে আমরা ইনফ্লুয়েন্স করব, সরকার বিরোধী আন্দোলনে মদত দেবো। আগে ছিল একটা সময় যখন স্বাধীনতার আগে তুমি যদি নজরুলকে বা রবীন্দ্রনাথকে বা কাউকে, এদের যদি সুকান্ত, এদের যদি বলো তুমি যে এরা বুদ্ধিজীবী, তো বলতে পারো ডক্টর মেঘনাথ শাহ থেকে হাজারো লোক, তারা ওই বুদ্ধিজীবী হিসাবে তারা দেশকে স্বাধীন করার জন্য লড়েছেন ব্রিটিশের বিরুদ্ধে। আর এখনকার বুদ্ধিজীবীরা দেশকে বিক্রি করার জন্য বসে আছে। এই হচ্ছে পার্থক্য। না, আপনার কি মনে হয় এই মুহূর্তে ভারতের সব থেকে বড় শত্রু কি? সন্ত্রাসবাদ, এআই নির্ভর যুদ্ধ যেটা আসতে চলেছে সেটা, ড্রোন ওরিয়েন্টেড ওয়ার, ড্রোন ওয়ার যেটাকে বলা হয়, ইনফরমেশন ওয়ার যেটাকে বলা হয়, নাকি দেশের আভ্যন্তরীণ শত্রু, যেটা জেনারেল বিপিন রাওয়াত বলেছিলেন যে আমরা আড়াই ফ্রন্ট যুদ্ধের সম্মুখীনে দাঁড়িয়ে আছি, পাকিস্তান, চীন, এবং দেশের আভ্যন্তরীণ কিছু শত্রু আছে 0.5 যাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারি না। আপনার কি মত? তাহলে দেখো, আমি আবার বলি যে বাইরের শত্রুদের আইডেন্টিফাই করা অনেক সহজ। বাইরের শত্রুদের সঙ্গে তুমি আক্রমণ করতে পারবে, তাদের নিউট্রালাইজ করতে পারবে। ভেতরের শত্রুদের তুমি কি করবে? কারণ তাদের তো কোনো মুখ নেই, সবই তো মুখোশ। কজনের মুখোশ তুমি খুলবে? দেশের শত্রুটা নিঃসন্দেহে, দেশের ভেতরের শত্রুটা বাইরের শত্রুর থেকে বেশি ভয়ঙ্কর। কারণ বাইরের শত্রুকে তুমি জানো হাউ টু নিউট্রালাইজ দেম অ্যান্ড হুম টু নিউট্রালাইজ। ভেতরে তুমি কাকে করবে সন্দেহের বসে? রাইট। তো এটা, এবং এরা ভেতর থেকে এই যে কাঠের কাজ, এই ভেতরে যে ঘুন পোকা ধরে যায় না, তারা ভেতরে ভেতরে ধ্বংস করে দেয়। হঠাৎ একদিন করে দেখলে কাঠগুলো নষ্ট হয়ে গেল। বহুদিন ধরে ঘুন পোকার কাজ চলছে। আর ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে তার থেকে নিশ্চয়ই বাইরে নয়, পশ্চিমবঙ্গে খুব বেশি করে রয়েছে এই দেশের ভেতরে থাকা দেশের শত্রুরা। কিছু কিছু কাগজ আছে যেটাকে আমি বলি, যারা আনন্দ করে, যারা বাজারে বিকৃত, মানে কয় রফল্লা দিঘি নয়, কয় রিকার সংবাদপত্র পরিবেশন করে, এদের তো বহুদিন ধরে এদের সম্পর্কে সন্দেহ চলছে। কারণ তুমি খবরের কাগজে হেডলাইন গুলো দেখলে বুঝতে পারবে যে কোন কাগজ কোন ঘটনাটাকে কেরম ভাবে পরিবেশন করছে। কারেক্ট? সেটা দেখে একটা আন্দাজ হয়। কিন্তু ওই যে বললাম, সরকার জানে, নজরে তো সবই আছে, কিন্তু তুমি চট করে কিছু করতে পারবে না, কারণ তারা আগে সুপ্রতিষ্ঠিত করেছে নিজেদের। আমি করতে গেলে প্রচুর প্রশ্ন এসে যাবে। তো দেশের ভেতরের শত্রুরা অলওয়েজ দেশের বাইরের শত্রুদের থেকে অনেক বেশি ভয়ঙ্কর, অনেক। হামিম মন্ডলের থেকে বেশি ভয়ঙ্কর তুমি কলকাতায়, দক্ষিণ কলকাতায়, যেমন বলা হয় দিল্লিতে খান মার্কেট গ্রুপ, কলকাতাতে এরকম অনেক মার্কেট গ্রুপ রয়েছে যেখানে হাইলি ইন্টেলেকচুয়াল লোকজন, সে নন্দন টন্দন, রবীন্দ্র সদন ইত্যাদি ইত্যাদি জায়গাতে এরকম প্রচুর হামিম মন্ডল দেখতে পাবে। তারা শিক্ষিত, তারা অনেক বেশি ক্ষতি করছে, বুদ্ধিজীবীরা, এবং বসে রোজ ক্ষতি করছে। এবং এদের মেরুদণ্ড বলে কিচ্ছু নেই। তুমি দেখছো তো এখন চৌঠা মেয়ের পর সব ঝাঁপ দিয়ে দিয়ে পড়ছে বুদ্ধিজীবীরা। সব আছে ইমন ডিমন, নাম ভামও জানি না, তো ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ছে। এত তাদের দেশপ্রেম, এত তাদের স্বৈরাচার বিরোধিতা ৩রা মে অব্দি কোথায় ছিল? তখন তো তারা চটি খেয়ে বেঁচেছিল, তো সেটা তো দেশদ্রোহ। তো যেটা বলেছেন স্বর্গীয় বিপিন রাওয়াত, আমি অ্যাবসলিউটলি এগ্রি করি। 2-এর থেকে ওই 2.5টা বেশি ভয়ঙ্কর, 2.5-এর 0.5টা বেশি ভয়ঙ্কর। অজিত দোভালের ভূমিকা জাতীয় নিরাপত্তায় আজকের দিনে দাঁড়িয়ে কতটা গুরুত্বপূর্ণ? আমি এটা জেনারেলি বলি, ভারতবর্ষের জন্য এই মুহূর্তে আছেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি এবং অজিত দোভাল স্যার। কাজ করেছি তো জানি ওনার ভূমিকাটা কি। এই বয়সে তুমি একটা কথা শুরুতে আমার ইন্ট্রোডাকশনে বলেছিলে যে শেষ নিঃশ্বাস অব্দি, এইটাই হচ্ছে পার্থক্য। আমার নিঃশ্বাস কিন্তু এখনো শেষ হয়নি, সরাসরি সরকারি সেই চাকরিটা তো শেষ হয়েছে, রাইট? এটা বয়সের জন্য হবে। অজিত দোভাল স্যারেরও হয়েছে, তো 85-86 বছর বয়স। উনি তো আরামসে জীবন কাটাতে পারতেন। যা করেছেন জীবনে, 10টা জীবন ওর সুখ স্মৃতি নিয়ে বেঁচে থাকতে পারতেন। উনি যদি বই লেখেন
100টা বই হয়ে যাবে যেগুলো নিয়ে আগামী 50 বছর সিনেমা হতে থাকবে। ঠিকই। তা না করে এখন এই বয়সে এত মেহনত কেন করছে? কারণ আমাদের ওনারও গুরু, আমরা তো সব গুরু ভাই। যদিও ওনার আর আমার মধ্যে কয়েক লক্ষ মাইলের পার্থক্য, উনি কোথায় আমি কোথায়, কিন্তু আমরা একই স্কুলের স্টুডেন্ট। যে স্কুলটাকে বলা হতো পন্ডিত আর.এন. কাউ, রামেশ্বর নাথ কাউয়ের স্কুল, যে আমাদের রয়ের ফাউন্ডার। তো আমাদের গর্ব করে এক সময় ছিল, উনি নিজে হ্যান্ডপিক করেছিলেন যে 25, 30, 40 জনকে তাদের বলা হতো। পরে আমরা সবাই ওই স্কুলের স্টুডেন্ট বলে আমরাও আমাদের কাউবয় বলে গর্ব অনুভব করি। এই কাউবয় COW নয়, KAO, কাউয়ের ছেলে, কাউবয়। আমরা একটা কথা মনে করি, কারণ আমাদের গুরু ওই আমাদের মন্ত্রে দীক্ষা দিয়েছেন যে বেটা, তুমি যদি দেশের জন্য কাজ করতে চাও তাহলে দুটো জিনিস মাথায় রাখবে, যেদিন তুমি কাজ করা শুরু করলে আর তোমার মৃত্যু, এর মধ্যে তোমার দেশের জন্য কাজ করা থামবে না। প্ল্যাটফর্ম বদলে যেতে পারে, কাজের ধরন বদলে যেতে পারে, মোডাস অপারেন্ডি বদলে যেতে পারে, কিন্তু সবসময় যেন তোমার ফোকাস থাকে যে আমি যেটা করছি এটা দেশের ভালোর জন্য হচ্ছে কিনা। দেশের ভালো শুধু বর্ডার সিকিউরিটি নয়, দেশের ভালো এভরিথিং। আমি যদি দেখি বিনা টিকিটে কোনো যাত্রী ঘুরছে ট্রেনে, তার কার্ডটা ধরে টিটির কাছে হ্যান্ড ওভার করা, সেটাও দেশের ভালো। কারণ ওই 100 টাকা কিন্তু রেলের আয়। আমি একটা এক্সাম্পল দিলাম, কারণ উনি বলতেন যে একজন সত্যিকারের যারা দেশভক্ত, তার ডেড বডিটাও যেন দেশের জন্য দেয়। বেঁচে আছো তখন তো তুমি করবেই। সুতরাং ওই চাকরি করছি বলেই আমি তো করতে পারতাম, আমি তো খুব আরামসে, তুমি বম্বে থেকে দেখে রয়েছো আমার লাইফস্টাইল। আমি সব ছেড়ে এখানে এসে উত্তরপাড়ায় কোন্নগরে একা থাকছি কেন? ঠিকই। 18 ঘন্টা ওখানে রিলায়েন্সে আমি কাজ করতাম, খুব বেশি হলে 8 ঘন্টা 10 ঘন্টা, তাও সপ্তাহে 3 দিন। আমি বলেছিলাম বয়সের কাছে করবো না, ওরা তাতেই রাজি। সপ্তাহে 3 দিন 8 ঘন্টা কাজ করছি, আর না গট আ ভেরি হেফটি স্যালারি। রাইট। আমি ধরো সন্ধ্যাবেলা বাড়ির ড্রয়িং রুমে বসে এক পায়ে হুইস্কি খেতে খেতে বাংলার কিছু হবে না, ভারতের কিছু হবে না, তা না করে আমি সব ছেড়ে দিয়ে ঝাঁপিয়ে পড়েছি এখানে। ওখানে 8 ঘন্টা সপ্তাহে 3 দিন, এখানে মোটামুটি 17-18 ঘন্টা সপ্তাহে 7 দিন রোজ। ফাইন্যান্সিয়াল বেনিফিট 1/3 পাই না, কারণ আমি মনে করি পশ্চিমবঙ্গ তো আমার মা। এই যেটা আমি স্বাধীনতা সংগ্রাম 47 সালের কথা বললাম, যে মার জন্য তো রোজ, মায়ের জন্য কোনো মাদার্স ডে হয় না, ওটা ইংরেজরা করে করুক। রাইট। মায়ের জন্যই করছি, তাহলে কি পাবো বল? পাওয়ার তো কিছু নেই, হারানোর আছে। হাজারো নোংরা পোকামাকড় কামড়াতে আসছে, কামড়া, পরোয়া করি না। এটাই হচ্ছে দেশভক্তি। কংগ্রেস আমল এবং বিজেপি আমল, দুই সরকারের প্রতিরক্ষা নীতির ডিফারেন্সটা আপনি আকাশ পাতাল। মানে আকাশ পাতাল পার্থক্যটা কোথায় বলি, প্রথমে তোমাকে আমি একটা কি বলবো, প্রতীকী উদাহরণ, তারপরে অ্যাকচুয়াল উদাহরণ। আমি জানি না তোমরা দেখেছো কিনা, আমার ভীষণ প্রিয় সিনেমা, হিন্দি সিনেমাতে একটা কাল্ট সিনেমা ছিল হকিকত, ধর্মেন্দ্র, বলরাজ, পরীক্ষিত সাহানি, মানে কাল্ট সিনেমা, বিজয় আনন্দের, ভারত চীন যুদ্ধ নিয়ে। ওই সিনেমার শেষে একটা গান আছে, কর চলে হাম ফিদা জানে তন সাথিও, আব তুমহারা হওয়ালে বতন সাথিও। এটা আমার, আমি তো 60 সালের, তো আমি তো জন্মাইনি তখন, আমার মা বাবারা দেখতেন, তাদের কাছে শুনেছি। পরে যখন আমি দেখতে শুরু করলাম, আমি বহুবার দেখেছি। এবং ওই সিনেমাটা দেখতে গিয়ে যখন কর চলে হামফিদা গানটা হতো, যে ডেড বডি গুলো ট্র্যাকে তোলা হচ্ছে, আমি কাঁদতাম, এবং আমি এখনো কাঁদি। মারা বলতেন যে ওনারা যখন 60 সালে সিনেমাটা বেরিয়েছিল, 62 চায়নাদের পর, মারাও নাকি হল থেকে সব কাঁদতে কাঁদতে বেরোতেন। আর এখন তুমি ধুরন্ধর দেখো, উড়ি দেখো, ঘন ঘন চিৎকার শুনবে ভারত মাতা কি জয়, পুরো হলের লোক চিৎকার দিচ্ছে ভারত মাতা কি জয়। এটা হচ্ছে পার্থক্য। এখন আমরা কাঁদি না, আমরা কাঁদাই। 26/11 পরে আমরা ডসিয়ার বানিয়ে, মানে পুরো ডকুমেন্ট, আমরা বলেছি বারবার, তৎকালীন
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রথমে তো ছিলেন শিবরাজ পাটিল, 4 দিনে বোধহয় 40 বার জামা কাপড় চেঞ্জ করার জন্য ওনাকে পদত্যাগ করানো হয়, প্রণব বাবু আসেন এবং মনমোহন সিং। বহুবার আমরা হাতে পায়ে ধরেছি, আমরা জানি কোথা থেকে অপারেট হয়েছে, কি হয়েছে না হয়েছে, আমাদের সুযোগ দেওয়া হোক। ঘর মে ঘুষকে মারেঙ্গে করেনি, আমাদের বলা হয়েছিল না না আপনারা ডসিয়ার বানান, আমরা বিশ্বের দরবারে গিয়ে মানুষকে জানাবো, পাকিস্তানকে এক্সপোজ করব। কি হয়েছে? কিছুই হয়নি। আর এখন অপারেশন সিঁদুর বলেছিলেন ঘর মে ঘুষকে মারেঙ্গে, তো মারে হ্যাঁ। আর এখন কি করছে ভারত সরকার? ওদের বাড়িতে ঢুকে ওদের শেষ করছে, ওরা সেটার ডসিয়ার বানিয়ে সংসদীয় দল নিয়ে এবার পাঠাচ্ছে সারা পৃথিবীতে, দেখো পাকিস্তানে করেছে, আমরা এই করেছি, তোমাদের যদি কিছু করার থাকে করে নাও। এটাই হচ্ছে পার্থক্য। প্রতিরক্ষা দেখো, এটা আমি সবসময় বলে করি, যেমন ধরো পুলিশ মডার্নাইজেশন, আমি পুলিশ মডার্নাইজেশনের সঙ্গে ইনভলভ হয়েছি, স্ট্যান্ডিং কমিটি মেম্বার হয়েছি, হোম অ্যান্ড পুলিশ মডার্নাইজেশন। আমার প্রায়োরিটি কি? আমার প্রায়োরিটি পুলিশকে হাইটেক ওয়েপন দিয়ে দিলাম, আলট্রা মডার্ন টেকনোলজি দিলাম, বাট পুলিশের যে মাইন্ডসেট সেটা খারাপ, সেটা কোনো উন্নয়ন নেই, সেটা একটা বড় সমস্যা। সো মডার্নাইজেশন ইজ নট দ্য অনলি সলিউশন টু ইমপ্রুভ ইউর ডিফেন্স মেকানিজম। সব থেকে বড় জরুরি যেটা, যে তোমার স্পিরিটটাকে বাড়ানো, তোমার মোটিভেশন হবে। একজন সোলজার যখন লড়তে যায়, সে ভারত মায়ের কথা মনে করে ঢুকছে, সে জানে না আমি ফিরে কি পাবো। কোন সোলজার কখনো হিসাব করেনি, আজও করবে না, যে আমি মারা গেলে আমার বাড়ির লোক কত টাকা ইন্স্যুরেন্স পাবেন, কি বেনিফিট পাবেন, নেভার এভার আমরা ভাবি না। আমাদের মাইন্ডসেটটা সেই ছিল, এখনো তাই আছে। কিন্তু আমরা সবসময় তো এই ফোর্স বলো, পুলিশ বলো, আর্মি বলো, আমরা ওপরে দেখি, ওপর থেকে কি আসে, এটা বলা পার্কোলেটেড ডাউন। এরকম ভাবে ওপরে তৈরি হবে, আমরা নিচে তাই প্রসাদ পাচ্ছি, আমরা সেটাকে আগে নিয়ে যাচ্ছি। ওপরে যদি দেখি যে মনমোহন সিংকে অ্যাপ্রোচ করলে মনমোহন সিংকে তাকিয়ে দেখতে হয় 10 জনপদ কি বলছে, তাহলে তার যা পরিণতি হয় সেটা আমরা দেখেছি ইউপিএ সরকারের আমলে। আর যদি জানি, দেখো আমি একটা তোমাকে আরেকটা ছোট এক্সাম্পল দিচ্ছি, ডিফেন্সের সঙ্গে মেবি কোরিলেটেড, তুমি রিলেট করতে পারবে। আর্মিতে কি ডিফেন্স হয় বা ডিফেন্সে কি হয় বা পুলিশে কি হয়, সবগুলো বেসিক এক। তুমি আতিক আহমেদ খানের নাম শুনেছো? ভয়ঙ্কর কুখ্যাত অপরাধী ছিল, 113টা মার্ডার কেসের অপরাধী, কিন্তু সে ছিল 8 বারের সাংসদ বিধায়ক সমাজবাদী পার্টি, এলাহাবাদের ট্রাস্ট ছিল। এমন সাহস ছিল আতিক আহমেদের, একবার এক সাব ইন্সপেক্টর তার বাড়িতে তাকে অ্যারেস্ট করতে যায়, সাব ইন্সপেক্টরকে মেরে তার চামড়া ছাড়িয়ে, যেমন পাঠার চামড়া ছাড়ানো, চামড়া ছাড়িয়ে প্রকাশ্য রাস্তায় ল্যাম্পপোস্টে ঝুলিয়ে এসএসপি কে আতিক আহমেদ ফোন করে বলেছিল, কাপ্তান তেরে লিয়ে তোহফা রাখা হ্যাঁ, লে যা। একবার 15 পুলিশ ওর বাড়িতে কোনো অপরাধীর সন্ধানে গেছিল, তাদের সবাইকে কিডন্যাপ করে আতিক আহমেদের বাড়িতে সবাইকে বন্ধক বানিয়ে রেখে দিয়েছে। मुलायम सिंह यादव हाथे पाए धरे फोन करे कि आतिक भाई मेरा इज्जत की सवाल है, पुलिसों को तो छोड़ दो, मुख्यमंत्री बोलছে। একটা প্রকাশ্য রাজনৈতিক সভায়, ইউ ক্যান সার্চ, ইউ উইল গেট, এনিবডি ক্যান গেট, এই ফটো গুগলে রয়েছে। একটা আতিক আহমেদের গ্রেট ডেন কুকুর, তার সঙ্গে মুলায়ম সিং মুখ্যমন্ত্রী একটা স্টেজে উঠে হ্যান্ডশেক করছে, কুকুরের সঙ্গে মুখ্যমন্ত্রী হাঁটু গেড়ে বসে মুখ্যমন্ত্রী হ্যান্ডশেক করছে। তো পুলিশের কাছে কি মেসেজটা যায়? তার জন্যই ওই অবস্থা ছিল যে কাপ্তান তোফা লে যা। আর ওই উত্তরপ্রদেশ পুলিশ বদলায়নি, পুলিশ ওখানেই রয়েছে, ওই উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী বদলে গেল। ওই আতিক আহমেদ খানের ব্যাপারে যোগী আদিত্যনাথজি বিধানসভায় দাঁড়িয়ে বলেছিল মিট্টি মে মিলা দুঙ্গা, ও মাটিতে মিশিয়ে দিয়েছে। পুলিশের কাছে কি মেসেজ গেছে? আর ইউপি পুলিশের এখন চেহারা দেখো, পশ্চিমবঙ্গে দেখো, যখন পুলিশে তাপস চ্যাটার্জি, সম্ভবত বদলকের নাম, সাব ইন্সপেক্টর, তাকে একবালপুর ওই খিদিরপুরে গুলি করে মারলো
তৃণমূলের কাউন্সিলরের ছেলে, পুলিশ তারপর টেবিলের তলায় ঢুকে যেত। দেখেছো, কেষ্টার মতো একটা অর্ধশিক্ষিত গুন্ডা, একজন পুলিশ অফিসার অন ডিউটি, তার মা বোন ওয়াইফকে নিয়ে বললো, কি হলো, ওর মাথায় বেশি অক্সিজেন গেছে। কারেক্ট? তো পুলিশের কাছে কি মেসেজটা যাবে? আর এইখানেই এই বাংলায় যখন আজকে বাংলার মুখ্যমন্ত্রী পার্ক সার্কাসের ঘটনায় যখন আহত হয়েছিল পুলিশ কর্মী, তাদের দেখতে হসপিটালে যায় এবং যখন গর্জন করে যে এই দুষ্কৃতিকারীদের আমি মাটিতে মিশিয়ে দেবো। তুমি দেখো আজকে কলকাতা বেঙ্গল পুলিশের চেহারা কিরকম চেঞ্জ হচ্ছে, তুমি 3টে মাস যেতে দাও, পুরো চেঞ্জ হয়ে যায়। এই মাইন্ডসেট চেঞ্জটা, এটা বাজারে বিক্রি হয় না, এটা নিয়ে জন্মায় অথবা এটাকে ডেভেলপ করে। ইন্ডিয়ান আর্মিতে এটা ডেভেলপ হয়েছে। আর তুমি যদি ইকুইপমেন্টস, আর্মামেন্টস, টেকনোলজির কথা বলো, 2014 আগের আর 2014 পরের ভারতবর্ষ সম্পূর্ণ বদলে গেছে। তোমার আমি একটা এক্সাম্পল দিই, তুমি বিশ্বাস করবে, আমি জানি না, মানে তোমার দর্শকরা তো করবেই না, তুমিও করবে না। আমি এনএসজিতে যাই 9-এর দশকের শুরুতে, 92 সাল। তখন কেন্দ্রীয় সরকারে বা রাজ্য সরকারের কেন্দ্রীয় সরকারের পে স্কেল একটা ভয়াবহ ছিল, সেকেন্ড পে কমিশন। সো আমাদের এটা গেজেটেড র্যাঙ্ক বা কমিশন র্যাঙ্কের ফার্স্ট স্কেলটা হতো 2200-4000, বেসিক ছিল 2200-4000। সো যারা প্রথম, যেমন ইন্ডিয়ান আর্মিতে ক্যাপ্টেন, পুলিশের ডিএসপি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ, আমরা অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স, আমাদের স্কেল ছিল ওই 2200-4000। এবং এনএসজিতে যাওয়ার জন্য আমি পেতাম, সবাই পেত 10% অ্যালাওয়েন্স, ডেপুটেশন অ্যালাওয়েন্স অন বেসিক। 92 সালে আমি যখন এনএসজিতে যাই, 1.5 বছর, অমানসিক বলাটা খুব লাইট ওয়ার্ড হয়ে যাবে, হাস্যকর ব্যাপার হয়ে যাবে, আমি জানি না ওটাকে কি করে এক্সপ্লেন করতে হয়, মানে কি বলে ওটাকে ব্যক্ত করা যায়। 1.5 বছর ওই করার পর এনএসজিতে গেলাম, আমার তখন বেসিক পে ছিল 3800 টাকা। মাসে কত টাকা পাবো এনএসজি থেকে ডেপুটেশন অ্যালাওয়েন্স? 370 টাকা। 10%। যাও 370 টাকায় গিয়ে কেউ যাও তো কাজ করো, তাহলে গুলি খাবো। ঠিক, সেটা আজকে কোথায় গেছে? আজকে একজন এনএসজি কমান্ডোস, যে তার ওয়ার ব্যাটল ইউনিফর্ম রয়েছে, তার যে পুরো অ্যাটায়ার, প্রায় 17-18-16 লাখ টাকা। তার হেলমেট দেখো, ওয়ার্ল্ড বেস্ট, কানের ডগা হেলমেটে AK-47 মতো কিছু হবে না। এবং তার সঙ্গে কি নেই, থার্মাল ইমেজার থেকে শুরু করে নাইট ভিশন, কি নেই সারা শরীরে, সবকিছু হয়েছে, এভরিথিং। 16-17 লাখ টাকা। আমাদের সঙ্গে কি ছিল? 4 ফিট বাই 3 ফিটের একটা কালো কাপড়, ওরা মাথায় পটকা বলা হতো, এটাকে আমরা বলতাম কাফন, যে আমাদের ডেড বডি ঢাকার কাপড়। বাস 370 টাকা মাইনে। হ্যাঁ, ওয়েপনটা ছিল MP5। তা সে নিয়ে অন্য গল্প কোনোদিন বলবো। যে কিন্তু MP5 আর তার সঙ্গে মাথায় একটা কাপড়ের টুকরো নিয়ে যেতাম। পার্থক্য তো হয়েছে। তুমি যদি এয়ারফোর্স, আর্মি, নেভি এটার মানে এই ডিটেলে যেতে থাকি, তোমার তো ঘন্টা 15 তো তোমাকে আমার ইন্টারভিউটা নিতে হবে। আসল পরিবর্তনটা হচ্ছে মাইন্ডসেট। এটা হয়েছে, মাইন্ডটা বদলে গেছে। ওই যে বললাম, ঘরে মে ঘুসকে মারেঙ্গে, হাকিকত দেখে লোকে কাঁদতে কাঁদতে বেরোতো। আর উড়ি আর ধুরন্ধর চলার সময় হল কাঁপিয়ে আওয়াজ ওঠে, ভারত মাতা কি জয়। এটাই হচ্ছে পার্থক্য, এটা সব থেকে বড় পার্থক্য। বাকি ওয়েপন তুমি দাও না, ওয়েপন আসবে, ওয়েপন নিয়ে আমরা চিন্তা করি না। প্রিসিশনকে আমরা অনেক সময় মার্জিনালাইজ করতে পারি আমাদের মোটিভেশন লেভেল, হিম্মত, ট্রেনিং। প্রিসিশন তো ইম্পর্টেন্ট, তো সেটাকে মার্জিনালাইজ করা যায়। আমার মরালই নেই। মেজর উন্নিকৃষ্ণন খামোখা দেশের জন্য প্রাণ বলি দিয়ে দিল, কারণ তার দেশের সরকার মেজর উন্নিকৃষ্ণনকে যেরকম ভাবে খুন করা হলো, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে দিল না আমাদের। তারপরও বলবে ওদের আমি রেসপেক্ট করবো। দাদা, আমার শেষ একটা প্রশ্ন থাকবে, যারা পরবর্তী প্রজন্ম সেনাবাহিনীতে আসতে চায়, তাদের মাইন্ডসেটটা কি হওয়া উচিত, তাদের কি করা উচিত? আপনি একটা বেসিক এডুকেশন যদি, মানে এটা একটা বিশাল, আমি বিভিন্ন কলেজে, শিক্ষা প্রতিষ্ঠানে যাই রেগুলার, এবং
আমার হাজার ব্যস্ততা থাকলেও বিধানসভা চলছে সেটা যদি না হয়, যে কোনো প্রোগ্রাম ক্যান্সেল করে আমি কলেজে বা স্কুলে আমি যাই ছাত্রদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে, মোটিভেশন। কারণ আমি মনে করি আমি যদি 10,000 ছাত্রছাত্রীকে এটা বললে 5 জন ছাত্রছাত্রী যদি এই মাইন্ডসেটটা এনে যায়, সেটাই মাই কন্ট্রিবিউশন, Right. বেস্ট কন্ট্রিবিউশন। দেশকে 5টা দিতে পেরেছি। প্রথম কথা, তুমি যদি ভাবো লাইফস্টাইল, আর্ম ফোর্সেস মানে কিন্তু সানগ্লাস পরা নয়। একটা সময় কিন্তু ওই কংগ্রেসের আমলে সেটা বন্ধ হয়ে গেছে, এবং তীব্রতম আমি সমালোচনা করেছিলাম। কংগ্রেসের আমলে বড় বড়, কারণ আর্ম ফোর্সেস তো লোক আসছে না, অফিসার্স, তো সেখানে বড় বড় হোর্ডিং দেখতাম দিল্লিতে, সানগ্লাস পরা ইয়াং স্মার্ট মডেল, কোনো অ্যাকচুয়াল ক্যারেক্টার নয়, মডেলদের সানগ্লাস পরা। ইফ ইউ ওয়ান্ট দিস রয়্যাল লাইফস্টাইল, জয়েন ইন্ডিয়ান আর্মি। হোয়াট ননসেন্স! রয়্যাল লাইফস্টাইলের জন্য তুমি ইন্ডিয়ান আর্মি যাবে? না। আমি মনে করি যদি তুমি মনে করো যে আমি দেশের জন্য কিছু করবো, তার আগে তো দেশটাকে ভালোবাসতে হবে। আমি আমার মায়ের জন্য কিছু করছি, মায়ের ব্যাপারটা তো আমার মধ্যে থাকতে হবে যে হ্যাঁ, এই মা আমার জন্ম দিয়েছে, মাই সবকিছু, তার জন্য কিছু করবো। তখন কি আমি ভাবি যে আমার কত টাকা খরচা হবে? তাহলে সে সন্তান নয়। মা ট্রিটমেন্ট করতে গিয়ে কেউ ভাববে যে আমার আবার বিদেশ যাওয়ার কথা ছিল, সেখান থেকে বাজেট কাট করতে হবে কারণ মাকে বেস্ট ট্রিটমেন্ট দিতে হবে। এটা যদি কোনো সন্তান ভাবে, সে মায়ের সন্তান নয়। আমরা যখন ফোর্সের জন্য কাজ করি তখন আমরা বলছি আমরা যদি বলিদান দিতে হয় নিজেদের, আই উইল নেভার লুক ব্যাক। আমি বদলে কি পাচ্ছি? নাহলে 370 টাকা মাসের জন্য আমি বছরের পর বছর এত এনকাউন্টার, গুলি খাওয়া, পা বাদ চলে গেছে, কি আছে ওই 370 টাকার জন্য? তো এটা যদি আমাদের ছেলেমেয়েরা, এবং আমি বলি হয়তো 100টার মধ্যে 2টো হবে। আমাদের মধ্যে এমন নয় যে আমাদের সোকল জেন জি তাদের মধ্যে দেশপ্রেম নেই, তাদের মধ্যে বোঝানোর লোক নেই, তারা সঠিক জিনিসটা দেখেনি। আমাদের দেশের সমস্যাটা কোথায়? সলমান খান, শাহরুখ খান, আমি কাউকে যদি জিজ্ঞাসা করি, সলমান খান, শাহরুখ খান, আমির খান, হুএভার, অক্ষয় কুমার, দেবজিৎ, এসব হোয়াট এভার, হু আর দে? সিনেমা হিরো। হিরো তো আর্ম ফোর্সেস এর লোকদের বলো, দে আর সিনেমা অ্যাক্টর। এটাই হচ্ছে আমাদের এখানে সমস্যা। দেশের যারা অ্যাকচুয়াল হিরো তাদের কেউ চেনে না, আর সিনেমা অ্যাক্টরদের আমরা বলি হিরো। কেন? সেটা পারফরমেন্সে কোটি কোটি টাকা কামাচ্ছে। তো এই ফিলিংটা না মানুষের মধ্যে যদি আসে, আমি সবসময় বলি, আমি সবাইকে বলি, আজকে দেখো আমি 370 টাকা মাসে পেতাম এনএসজির জন্য, গুলি খেয়েছি, পাটা গেছে, বম ব্লাস্টে, গ্রেনেড ব্লাস্টে থাই উড়ে গেছে, রড নিয়ে সব ঠিক আছে, টাকা কিছুই পাইনি। আমার ব্যাংক অ্যাকাউন্ট দেখলে যে কোনো লোক লজ্জা পেয়ে যাবে। হয়তো অনুব্রত মণ্ডলের ড্রাইভার তো হাজার হাজার কোটি টাকার মালিক ছিল, আমি ছেড়ে দিলাম, আমি জানি না আমি কার বলবো ড্রাইভার, তার আমার থেকে বেশি ব্যাংক ব্যালেন্স। কিন্তু আমার কাছে যে সম্মানের ব্যালেন্সটা রয়েছে সেটা কোথায় পাবে? আজকে তুমি আমাকে কেন বসিয়ে রেখেছো? আমি কেন বিধানসভায় গেলাম? আমি কেন কোনো কথা বললে লোকে শোনে? তাই আমি যেখানে, আমি বললাম কলকাতায় বলো, যে কোনো বাংলার যে কোনো জায়গায় আমি জানি আমি বিধায়ক উত্তরপাড়ার, কিন্তু আমি সারা বাংলায়, ভারতবর্ষেও লোকে আমাকে কেন চেনে? আমার কত ব্যাংক ব্যালেন্স আছে তার জন্য? তা তো না। আমাকে চেনে জানে লোকটা দেশের জন্য কাজ করেছে। এই সম্মানটা যদি আপনি পেতে চান বা পেতে চাও, জয়েন ইন্ডিয়ান আর্ম ফোর্সেস। আর এই সম্মান নয়, তোমার যদি টাকা বেশি দরকার হয় তাহলে এটা ভেবে রাখতে হবে যে তোমার থেকে 1000 গুণ বেশি টাকা ওই মাগুর মাছ বিক্রেতা অনুব্রত বা শেখ শাহজাহান বা বালু মল্লিক তাদের আছে। তারা কখনো জেলে যাচ্ছে, কখনো জেলের বাইরে আসছে। তোমাদের জন্য ফুল আসবে আর এদের জন্য আসবে ডিম। এবার বেছে নিতে হবে তোমাকে। ডিসিশন কেউ দিতে পারে না, ডিসিশন শুড বি ইয়োর্স। সাথে গায়ে গায়ে কাটা দিল কথাগুলো শুনে। দীপাঞ্জনদার অনেক ইন্টারভিউ এর আগে করেছি, কিছুটা রাজনীতির ইন্টারভিউ করেছি, অরাজনৈতিক করেছি, বাট এই প্রথমবার এরকম একটা ইন্টারভিউ যে প্রত্যেকটি শব্দ মন্ত্রমুগ্ধের মতো শুনলাম। স্বাধীনতা দিবসের অর্থ কি? সত্যি আজকের দিনে দাঁড়িয়ে এই প্রশ্ন দীপাঞ্জনদা আমাদের সামনে ফের একবার তুললেন। কি করা উচিত শেখালেন, জানালেন, বোঝালেন, বাকিটা আপনাদের উপর। অসংখ্য ধন্যবাদ দাদা।
ধন্যবাদ আপনাদেরও। সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ধন্যবাদ।